দীপালি দেবীর ছোট বৌমা রজনীর আজ শ্বশুরবাড়িতে প্রথম রান্নার অনুষ্ঠান। এই জন্য সে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে রান্না করতে যায়। ঠিক এমন সময় তার শাশুড়ি দীপালি দেবী সেখানে এসে হাজির হন আর বলেন, বৌমা, তুমি সকাল সকাল উঠে তৈরি হয়ে গেছো? হ্যাঁ মা, আজ তো আমার প্রথম রান্নার অনুষ্ঠান, তাই আমি রান্নাবান্নার জোগাড় করতে এসেছি। মা বলুন, আজ কি কি রান্না হবে? বৌমা, তুমি আজকে ডাল ভাত আর ঝুরি ঝুরি আলু ভাজা করো, যেন মচমচে হয়। ব্যাস এইটুকু? মা, প্রথম রান্নার অনুষ্ঠানে তো বিরিয়ানি, পোলাও, মাংস কষা, মাছের কালিয়া, হালুয়া, পায়েস এসব রান্না হয়, আর আপনি বলছেন শুধু ডাল আর আলু ভাজা করতে? আরে বাবা, আমি জানি প্রথম রান্না বান্নার অনুষ্ঠানে ভালো ভালো রান্না করতে হয়, কিন্তু কি বলতো, এই সারা সপ্তাহ ধরে বিয়ে গেল তো, তাতে সবাই অনেক তেল মশলা জাতীয় খাবার খেয়েছে, সবার শরীর খারাপ, পেটের সমস্যা, তাই তুমি ডাল ভাত আর আলু ভাজা তৈরি করো, এইসব খাবার সবাই তৃপ্তি করে খাবে। ঠিক আছে মা, আপনি যদি তাই চান তাহলে তাই হবে। রজনীর একটু অদ্ভুত লাগে, কিন্তু সে তার শাশুড়ির কথা শুনে ডাল ভাত এবং আলু ভাজা তৈরি করে। সবাই ডাইনিং টেবিলে খেতে বসে। খেতে খেতে দীপালি দেবী বলেন, বৌমা, তুমি তো খুব সুন্দর ডাল রান্না করেছো গো, আর আলু ভাজাটাও একেবারে মচমচে হয়েছে। এই নাও, এটা তোমার উপহার। এই বলে দীপালি দেবী নতুন বৌমাকে তার প্রথম রান্নার উপহার দেন। পরের দিন সকালে রজনী ঘুম থেকে ওঠার আগেই তার বড়জা রান্না বান্না সেরে নেয়। বৌদি, আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, কাল থেকে আমি অ্যালার্ম দিয়ে ঘুমাবো, একসঙ্গে ঘুম থেকে উঠবো, কেমন? আরে মনিকা, ঠিক আছে ঠিক আছে, তোমায় অত চাপ নিতে হবে না, তুমি এখন 1 মাস একটু দেরি করে উঠলেও হবে, নতুন নতুন বউ তো, এখন তোমাকে অত দায়িত্ব নিতে হবে না, 1 মাস পর থেকে 5টায় উঠে পড়বে। এদিকে রান্না তো সব হয়ে গেছে, তাহলে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রান্না বান্না আমি সব করে নিয়েছি, তুমি ঘরগুলো মুছে ফেলো, বাকি কাজও মোটামুটি আমি করেই নিয়েছি। এইভাবেই দুই বউ মিলেমিশে কাজকর্ম করে এবং দুপুরবেলা সবাই খেতে বসে। সেদিনও খেতে বসে রজনী লক্ষ্য করে যে খাবার আইটেম আগের দিনের মতোই সেম ছিল, ডাল ভাত আর আলু ভাজা। রজনী নতুন বউ, সেজন্য এ নিয়ে সে আর কোনো কথা বলতে পারে না। বাকি সবাই চুপচাপ ভাত খাচ্ছিল, তাই সেও কোনো কথা না বলেই খেয়ে নেয়। এভাবেই প্রায় 1 সপ্তাহ কাটে। প্রত্যেকদিন খাবারের মেনু একই ছিল, শুধু দুপুরে নয়, সকালের খাবার, দুপুরের খাবার এবং রাত্রের খাবার ওই একই জিনিস, ডাল ভাত আর আলু ভাজা। 1 সপ্তাহ ধরে এই জিনিস লক্ষ্য করার পর রজনী তার বড় যা মনিকাকে বলে, দিদি, তুমি যদি কিছু না মনে করো তাহলে আমি একটা কথা বলবো। তুমি রোজ রোজ ডাল আর আলু ভাজা কেন করো? তোমার কি অন্য কিছু করতে ইচ্ছে হয় না? তোমার না ভালো লাগলে আমাকে বলবে, আমি অন্য কিছু রান্না করে দেব। আরে বোকা মেয়ে, এতদিনে তুমি কিছু বুঝতে পারোনি? বুঝতে পারিনি মানে? কি বলতে চাইছো তুমি? কি বুঝতে হবে আমাকে? এই বাড়িতে তো একমাত্র খাবার হলো ডাল, আলু ভাজা আর ভাত, এই নিয়ম কয়েক বছর ধরে চলে আসছে, এই নিয়মের বদল করার ক্ষমতা আমার নেই। অনেকবার এই নিয়ে মাকে বলেছি, কিন্তু মা তো রাজিই হয়নি। মা রাজি হয়নি মানে? মা কি ডাল আলু ভাজা ভাত খেতে খুব ভালোবাসে নাকি? তাই তো মনে হয়। আসলে আগে আগে আমাদের বাড়িতে তো সবজি রান্না হতো, কিন্তু করোনার পর থেকে যখন সব জিনিসের দাম বেড়ে গেল আর মানুষের ইনকাম কমে গেল, তখন থেকেই আমাদের বাড়িতে এই সব রান্না হয়, কারণ এই খাবারের খরচ অনেক কম। কিন্তু এখন তো পরিস্থিতি মোটামুটি ঠিক আছে। তাছাড়া দাদার তোমার দেওর তো ভালো ইনকাম করে, আমরা তো প্রত্যেক দিন অনায়াসে সবজি, মাছ, ভাত, মাংস এসব খেতে পারি। হ্যাঁ আমি জানি, এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু মা তো এইসব শুনতে রাজি হয় না। মায়ের অভ্যাস হয়ে গেছে, তাই এই নিয়মের বদল মা করতেই দেন না। তোমার দাদা ছোটদা মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু মা তো কারোর কথা কানেই নেন না। বড় জায়ের কথা শুনে রজনী একেবারে অবাক হয়ে যায়। কোনো বাড়িতে এই ধরনের নিয়ম দিনের পর দিন চলে আসছে, এটা তার কাছে খুব অদ্ভুত মনে হয়েছিল। তাই পরের দিন রজনী সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে যায়। বাজার থেকে ময়দা, আটা, ডিম এসব কিনে আনে এবং এগরোল বানায়। সে এগরোল টেবিলে সাজিয়ে রাখে এবং সবাইকে খেতে ডাকে। টেবিলে অন্য ধরনের খাবার দেখে দীপালি দেবী রেগে গিয়ে বলেন, এ কি, এইসব খাবার কে বানিয়েছে? বৌমা, তোমরা জানো না আমাদের বাড়িতে এ ধরনের খাবার হয় না? মা, এসব তো আমি বানিয়েছি, প্রত্যেকদিন একই খাবার খাওয়া যায় নাকি? সেজন্যই তো এটা বানিয়েছি। দেখো বৌমা, তুমি আমার বাড়ির বউ হয়ে এসেছো, তাই আমার বাড়িতে কি খাবার রান্না হয় না হয় তোমাকে সেটা শিখে নিতে হবে। নতুন করে কোনো কিছু ফলানোর চেষ্টা করো না।
আর কে তোমাকে বলেছে এসব করতে? সকালে উঠে সবাই ভাত খায়, সেটা কি তুমি জানো না? সবাই সকালে উঠে ডাল ভাত আলু ভাজা খায়, কারণ এছাড়া আর কিছু রান্না হয় না। ডাল ভাত এক বেলার খাবার হতে পারে, 3 বেলার তো নয়। ঘুম থেকে উঠে তো কেউ ভাত নিয়ে বসে পড়ে না, তাই আমি এটা করেছি। আজ থেকে তুমি রান্নাঘরে যাবে না, যা রান্না করার সব বড় বৌমা করবে। খবরদার বড় বৌমা, আমি যদি আর কোনোদিনও এই নিয়মের অনিয়ম হতে দেখেছি, তাহলে কিন্তু আমি তোমাদেরকে ছেড়ে কথা বলবো না। দীপালি দেবীর কথা শুনে রজনীর খুবই খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যায়। মনিকার মেয়ে পিঙ্কি ক্লাস 6-এ পড়ে। সে স্কুলে গিয়ে বান্ধবীদের সঙ্গে টিফিন খাওয়ার জন্য বসে। এমন সময় তিতলি বলে, এই পিঙ্কি, তুই আজকে কি এনেছিস রে? ওফ, আবার কি আনবে? এতদিনে এটা সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। পিঙ্কি, তুই ডাল আলু ভাজা ভাত এনেছিস তো? তোরা কি রোজ এই একই খাবার খাস? কি করে খাস এসব জিনিস? আমি তো একদিনও খেতে পারবো না। আমার মা আমাকে রোজ রোজ আলাদা আলাদা টিফিন দেয়। আজকে তো আমাকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে। আমাকে আমার মতো চাউমিন বানিয়ে দিয়েছে। আমার মায়ের হাতে চাউমিন খুব ভালো হয়। পিঙ্কি বোধহয় কখনোই চাউমিন খায়নি। কিরে, খেয়েছিস? ও তো কোনোদিনও স্যান্ডউইচ খায়নি, শুধু ডাল ভাত আর আলু ভাজা খায়। আজ থেকে পিঙ্কির নাম ডাল ভাত আলু ভাজা। হা হা হা। এভাবে সব বাচ্চারা পিঙ্কিকে ডাল ভাত আলু ভাজা বলে রাগাতে থাকে। পিঙ্কি রেগে গিয়ে তার টিফিনের সমস্ত খাবার ডাস্টবিনে ফেলে দেয়। বাড়ি ফিরে এসে সে তার মাকে বলে, মা দেখো না, আমাকে সবাই ডাল ভাত আলু ভাজা বলে রাগাচ্ছে। আমি আর এই টিফিন নিয়ে যাব না। তুমি আমাকে ভালো কিছু রান্না করে দাও মা। সবার মায়েরা তাদেরকে স্যান্ডউইচ, চাউমিন, পরোটা কত কি করে দেয়। তোমরা শুধু ডাল ভাত আর আলু ভাজা দাও। আমার এগুলো খেতে একদম ভালো লাগে না। কেন খেতে ভালো লাগে না? ভালো খাবার তোমাদের মুখে রুচি হবে কেন? এসব আজে বাজে খাবার খেয়ে শরীর খারাপ না করলে কি হয়? আমি জানি এই সবই ছোট বৌমার কারসাজি। ও নিশ্চয়ই পিঙ্কিকে এসব বলতে বলেছে। কিন্তু মা, আমি কি করলাম? আপনি আমাকে দোষ দিচ্ছেন কেন? সত্যি তো, একটা বাচ্চা মেয়ে রোজ রোজ ডাল ভাত আলু ভাজা এইসব নিয়ে স্কুলে যাচ্ছে। এতে করে বন্ধুরা রাগাবে না তো আর কি করবে? তাছাড়া এইসব খাবার খেয়ে কি বাচ্চাদের হয়? মাঝে সাঝে এগুলো খেলো ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন এই একই খাবার কার খেতে ভালো লাগে বলুন তো? হ্যাঁ, তুমি তো এইসব বলে বলে ওদের মাথায় আরো ভুলভাল ধারণা বাড়াচ্ছ। এতদিন তো কখনো এইসব বলেনি। সেদিনও দীপালি দেবী সব দোষ তার ছোট বৌমা রজনীর ঘাড়ে চাপিয়ে দেয়। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে মৈনাক এবং জয়ন্ত বলে, মা, তোমরা কি সব শুরু করেছো বলো তো? প্রতিদিন একই টিফিন দাও কেন? অফিসে আমাদের সঙ্গে আর কেউ খেতেও চায় না। হ্যাঁ মা, আজ তো আমার বস হাসছিল। আমি যে ডাল আলু ভাজা ভাত নিয়ে যাই, এই খবরটা বসের কানেও চলে গেছে। আমাকে তো আজকে তার কেবিনে ডেকে টিফিন খুলে চেকও করেছে। সত্যি সত্যি যখন দেখেছি আমি ডাল আলু ভাজা ভাত নিয়ে গেছি, তখন তো সবাই মিলে হো হো করে হেসে উঠেছি। এত অপমান আমার আগে কখনো হয়নি। আজকে তোমার জন্য আমাকে এত সবকিছু সহ্য করতে হয়েছে। সবাই হাসছে, তাতে করে তুমি ছোট হয়ে গেলে? ডাল আলু ভাজা ভাত আমাদের শরীরের পক্ষে কত ভালো জানো? ডালে প্রোটিন আছে, আর প্রোটিন খেলে শরীর সুস্থ থাকে। হ্যাঁ মা, রোজ কি এমন খাবার খেতে ভালো লাগে? তুই যে এভাবে কথা বলবি সে আমি আগে থেকেই জানতাম। সবকিছুই তো বইয়ে শেখানো। বউ যা বলছে তোরা সেই সব নিয়ে আমার সাথে ঝগড়া করতে আসছিস। তোরা কি ভাবছিস আমি এসব কিছু বুঝি না, কিছু জানি না? এভাবেই দীপালি দেবী উল্টো কথা বলে ছেলেদেরকে চুপ করিয়ে দেন, কিন্তু তার নিয়মের পরিবর্তন হয় না। কিছুদিন পর দীপালি দেবীর 2 ননদ রাধা দেবী ও শ্যামা দেবী তাদের বাড়িতে আসে। দীপালি দেবী তাদেরকে টেবিলে খেতে দেয়। খাবার দেখে রাধা দেবী বলেন, দেখলে তো দিদি, আমি তোমাকে আসার সময় বলেছিলাম বৌদি ডাল আলু ভাজা আর ভাত খেতে দেবে। দেখো তো কি খেতে দিয়েছে। সত্যি তো, এরা কি আত্মীয় কুটুমদেরকে এইসব জিনিস খাওয়ায়? এতদিন পর আমরা এলাম, কোথায় একটু ভালো মন্দ করে দেবে তা নয়, সেই ডাল আলু ভাজা আর ভাত। এখানে তো আসাটাই ভুল হয়েছে। বেকার বেকার আমাদের এত টাকা খরচ হয়ে গেল। 500 টাকার ফল, 200 টাকার মিষ্টি, তার উপর গাড়ি ভাড়া, সব মিলিয়ে তো 1000 টাকা খরচ করে এলাম, আর এই ডাল আলু ভাজা খেতে এসছি। দূর দূর, এই শেষ। আর আমি এই ডাল আলু ভাজা ভাত খেতে এখানে কখনোই আসবো না। দরজার আড়ালে দাঁড়িয়ে 3 বউ শাশুড়ি পিসিদের কথা শুনতে পায়। 2 বৌমার লজ্জায় মাথা নিচু হয়ে যায়, কিন্তু শাশুড়ির কোনো ভ্রুক্ষেপই ছিল না। তিনি বলেন, ওদের কথাই তোমরা কান দিও না বৌমা। আমার 2 ননদ না সারা জীবনে একই রকম, শুধু বৌদিদের খাবারের খুঁত ধরতে আসে ওরা। আরে বাবা, তোরা যখন জানিস এ বাড়িতে এলে তোরা ডাল আলু ভাজা ভাত এইসব পাবি, তাহলে আসিস কেন? ও তো সব নাটক, বুঝলে তো? নাটক কিনা জানি না মা,
তবে আমরাও যদি মাছ ভাতটা করে দিতাম তাহলে অন্তত তৃপ্তি করে খেতে পেত। বাপের বাড়িতে এসে সবাই একটু ভালো মন্দই খেতে চায়। পিসিদের কথা আমার কোথাও ভুল মনে হয়নি। হ্যাঁ, তোমার ভুল বলে মনে হবে কেন? তোমার তো শুধু আমার কথাই ভুল বলে মনে হয়, আর পৃথিবীতে সবার কথা তোমার ঠিক বলে মনে হয়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে তর্ক না করে নিজেদের কাজ করো, গিয়ে যাও। রজনী এবং মনিকা যে যার কাজে চলে যায়। রজনী, তুমি তো এতদিনে মাকে চিনেই গেছো, কেন শুধু শুধু রোজ রোজ এই তর্ক করো বলো তো? তোমাকেই তো অপমানিত হতে হয়। দিদি, মা যে ভুলটা করছে সেটা সাপোর্ট করার মতো নয়। মা আজ টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমাদেরকে এমন অবস্থায় আনছে যে একদিনের পরিণতি খুব খারাপ হবে, তুমি দেখে নিও। কয়েকদিন পরের কথা, পিঙ্কির স্কুলের সব বাচ্চারা মিলে মাঠে খেলাধুলা করছিল। পিঙ্কি রোজগারের মতো আজও টিফিন ডাস্টবিনে ফেলে দিয়ে একধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিল। এমন সময় হঠাৎ তার মাথা ঘুরে যায় এবং সে পড়ে যায়। পিঙ্কির স্কুল থেকে দিদিমণি ফোন করে তার বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তারবাবু এসে বলেন, আপনারা কি বাচ্চার বাড়ির লোক? হ্যাঁ ম্যাডাম, আমি ওর মা। বলুন না কি হয়েছে আমার মেয়ের। দেখুন, আপনার মেয়ে খুবই দুর্বল। ও যে দিনের পর দিন টিফিন খাচ্ছে না, তা আপনারা কি ও খবরটা রেখেছেন? আর ও টিফিনে খাই বা কি? আমি তো শুনলাম ও নাকি প্রত্যেকদিন ডাল ভাত খায়। একটা বাচ্চার শরীরে ভিটামিন জাতীয় জিনিসের কতটা প্রয়োজন তা আপনারা কি জানেন না? কিন্তু ম্যাডাম, ডালে তো অনেক প্রোটিন আছে, সেজন্যই আমরা রোজ ওকে ডাল খাওয়াই। আচ্ছা, শুধু ডাল খেলেই কি হয়ে যাবে? একটা বাচ্চার শরীরে শুধু ডালের প্রয়োজন আছে? বিভিন্ন ধরনের ফল, শাকসবজি, মাছ, মাংস, ডিম, দুধ এসব তো ওকে খাওয়াতেই হবে। ওষুধ দিয়ে আমি আপাতত ওকে সারিয়ে তুলছি, কিন্তু এটুকু বাচ্চার শরীরে বেশি ওষুধ যাওয়াটাও ঠিক না। তাই এবার থেকে ওর ডায়েটে লক্ষ্য করুন। প্রত্যেকদিন ওকে সবজি, ফল, দুধ আর একটা আমিষ জাতীয় খাবার খাওয়ান। এই বলে ডাক্তার ম্যাডাম চলে যান। সবকিছু শুনে রজনী আর স্থির থাকতে পারে না। মা, এইবার আপনি শান্তি পেয়েছেন তো? এতদিন ধরে আমি চিৎকার করে করে বলে বেড়াতাম যে প্রত্যেকটা মানুষের শরীরে সব রকমের খাবারের প্রয়োজন। আপনি নিজের জেদের জন্য আজ এই বাচ্চার শরীরটা কতটা খারাপ হয়েছে সেটা আপনি লক্ষ্য করেছেন। আর আমি লিখে দিচ্ছি, এভাবে চলতে থাকলে আমরা সবাই এই হাসপাতালের বেডে শুয়ে থাকবো। একে একে করে ছেলে বৌমা সবাই দীপালি দেবীকে এর জন্য কথা শোনায়। দীপালি দেবীও নিজের ভুল বুঝতে পারেন। 2-3 দিন পরের কথা, হাসপাতালে যাওয়া আসা করে করে দুই বৌমা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল। তাই দুজনেরই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। তারা ঘুম থেকে উঠে রান্নাঘরের দিকে যায় এবং গিয়ে দেখে শাশুড়ি ততক্ষণে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। ডাল, আলু ভাজা, ভাতের বদলে বিভিন্ন ধরনের শাক, সবজি, মাছ এইসব। আর এইসব দেখে সকলে খুব অবাক হয়ে যায় আর বলে, আরে এইসব খাবার কোথায় ছিল? এইসব আমি নিজের হাতে রান্না করেছি বৌমা, খেয়ে দেখো তো কেমন হয়েছে। সবাই খুশি মনে টেবিলে খেতে বসে এবং খেতে খেতে সবাই দীপালি দেবীর খাবারের প্রশংসা করে এবং বলে, মাছের কালিয়া খেলে নাকি মাছ খেলে বলো? এতদিন পর মাছ রান্না হয়েছে, তাও আবার কালিয়া। সত্যি মা, আপনার হাতের রান্না যে এত ভালো তা তো আগে জানতেই দেননি। সবার প্রশংসা এবং খুশি মন দেখে দীপালি দেবীর মন ভরে যায়। তোমায় আমি অনেক কিছু বলেছি বৌমা, তুমি সেসব কথা মনে রেখো না। আর আমি ঠিক করেছি, আজকের পর থেকে বাড়িতে প্রত্যেক দিন বিভিন্ন রকমের খাবার তৈরি হবে। আর তোমরা দুজনে মিলে ঠিক করবে কখন কি রান্না হবে। আমার তরফ থেকে আর কোনো বাধা নেই। শাশুড়ির ডিসিশনে দুই বৌমা এবং দুই ছেলে খুব খুশি হয়। এরপর থেকে তাদের বাড়িতে প্রত্যেকদিন বিভিন্ন রকমের খাবার তৈরি হতো। সেই খাবার খেয়ে সবার শরীর ধীরে ধীরে ফিরে যায়। পিঙ্কিও প্রত্যেকদিন বিভিন্ন ধরনের টিফিন নিয়ে যেত এবং টিফিন কমপ্লিট করে বাড়ি ফিরত। খাবারের পুরনো নিয়ম বদলের ফলে তাদের জীবনও আনন্দময় হয়ে ওঠে। দেবযানী তার মেয়ে বুলটিকে নিয়ে কুমারহাটি গ্রামে বাস করত। কুমারহাটি গ্রামটি সমুদ্র তীরবর্তী এলাকায় ছিল, তাই দেবযানী অন্যান্য লোকজনের মতো মাছ ধরাকে প্রধান জীবিকা হিসাবে বেছে নিয়েছিল। আর সাম্প্রতিক সেখানে পর্যটক কেন্দ্র ও বিভিন্ন হোটেল গড়ে ওঠায় দেবযানীর কেনাবেচা বেশ বেড়েছিল। আরে দেবযানী, কি করছিস কি বলতো? প্রতিদিন এই কয়েকটা মাছ দিলে আমার কিভাবে চলবে? আমি তো 5-6টা হোটেলের অর্ডার নিয়ে বসে আছি। নরেন্দা, আমি কি আর চেষ্টা করি না বলো? কিন্তু যতটা মাছ পড়বে আমি তো ততটাই নিয়ে আসবো, তাই না? সে আমি কিছুই জানি না। আচ্ছা, তোরা তো পুরানো জেলে, এখন প্রয়োজনের সময় তোদের কাছ থেকে না পেলে আমি কিভাবে চালাবো বল? ঠিক আছে, এই নে টাকা, আর পরের বারে যেন আমি তোর কাছ থেকে বেশি মাছ পাই, বুঝেছিস? আর শোন, এখন হোটেলে ইলিশ মাছের চাহিদা খুব বেশি। ইলিশ মাছ পেলে আমাকে অবশ্যই দিবি, কোথাও যেন বিক্রি করে দিয়ে আসিস না।
না নরেন্দা, এভাবে বলো না। আমি তোমাকে ছাড়া আর কাকে মাছ দেবো বলো? সে আমি জানি, কিন্তু বাঙালির ইলিশের লোভ যে খুব বেশি। ইলিশ মাছ পড়লে কিনুক আর নাই কিনুক, দাম অবশ্যই জিজ্ঞাসা করবে। তুই আবার যেন বেশি দাম পেয়ে দিয়ে চলে আসিস না। দেবযানী ঠিকই বলছিল। সে যখন থেকেই কাজ করছে তখন থেকে অন্য জায়গায় মাছ বিক্রি না করে নরেনবাবুর কাছেই বিক্রি করে আসছে, আর এটা নরেনবাবুও ভালো করেই জানতো। তাই মাঝে মাঝে বাজারের তুলনায় কম দামেতেও মাছ কিনে নিত। এতে দেবযানীও কিছু মনে করতো না। এরপর নরেনবাবুর কাছ থেকে মাছের টাকা পেয়ে দেবযানী খুব খুশি হয়ে যায় ও সে খুশি মনে বাজার করে বাড়ি আসে। দেবযানী খুবই সাদামাটা জীবনযাপন করছিল। মাছ বিক্রি করে তার মেয়ের পড়াশোনা ও তাদের সংসার বেশ ভালোভাবেই চলছিল, আর সেজন্য দেবযানী তার জীবন ও জীবিকা নিয়ে খুবই খুশি ছিল। কিন্তু একদিন টিভিতে একটি খবর দেখে দেবযানীর কপালে চিন্তার ভাঁজ পড়ে। একটি বিশেষ ঘোষণা, আগামীকাল অর্থাৎ রবিবার থেকে কুমারহাটি তথা বাংলার বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত সহ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। খবরের সূত্র অনুযায়ী এই সময় সমুদ্র তীরবর্তী এলাকাগুলি জলোচ্ছ্বাসের কারণে বন্যার আশঙ্কাও রয়েছে। হে ঈশ্বর, এবারে আমাদের কি হবে কি জানি। বন্যা হলে তো আমাদের ঘর বাড়ি কিছুই থাকবে না, সবকিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মা মা, খবরে কি বলছে আমাদের এখানে বন্যা হবে? তা বেশ ভালোই হবে বলো মা। তোমাকে আর সমুদ্রে মাছ ধরতে যেতে হবে না, আমাদের বাড়ির উঠোনেই তুমি মাছ পেয়ে যাবে। আমি দাদুর মুখে শুনেছিলাম অনেক বছর আগে বন্যা হয়েছিল আর সবাই বাড়ির উঠান থেকেই মাছ ধরছিল। এই তুই চুপ কর, চিন্তায় আমার মাথা গরম হয়ে যাচ্ছে আর ও হাসছে। এই বলে দেবযানী আবারও টিভির খবরে মন দেয়। তখন সে জানতে পারে যে আজ থেকেই জেলেদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তখন সে মনে মনে ভাবে, হে ঈশ্বর, এবারে আমাদের কি হবে কি জানি। কাছে মাত্র কয়েকটা টাকা রয়েছে, এখন থেকে সমুদ্রে যেতে মানা করছে। এরপর যদি বন্যা হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে কি জানি। এভাবেই দেবযানী মনে মনে নানান চিন্তা ভাবনা করতে থাকে। বৃষ্টি পর্যন্ত ঠিক ছিল, কিন্তু জলোচ্ছ্বাস ও বন্যার আশঙ্কার কথা শুনে সে একেবারে ভেঙে পড়েছিল। এভাবেই চিন্তা ভাবনার মধ্য দিয়ে সময় অতিবাহিত হতে থাকে। অবশেষে সেই দিন চলে আসে। সরকারি ঘোষণা অনুযায়ী সত্যি সত্যি সেদিন ঘূর্ণিঝড় সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়, যার ফলে ধীরে ধীরে সমুদ্রের জল উচ্ছ্বাসিত হয়ে বন্যার রূপ নেয়। এরপর ধীরে ধীরে দেবযানীর ঘরের মধ্যে জল ঢুকতে থাকে। তখন মা মা, দেখো আমাদের ঘরের মধ্যে জল চলে এসেছে, এবারে আমরা কি করব? আমার তো খুব ভয় করছে। কেন মাছ ধরবি না? সেদিন তো বেশ বলছিলিস বন্যার জল ঘরে এলে ঘরে বসেই মাছ ধরা যাবে, তাহলে এখন কাঁদছিস কেন? চল আর বেশি কান্নাকাটি না করে বাইরে বের হই। দেবযানীর কথা শুনে বুলটি তার সঙ্গে বাইরে বেরিয়ে পড়ে। তখন জল পুরো গ্রামকে ভাসিয়ে দিয়েছিল, আর সকল গ্রামবাসী ভয়ে কাতর হয়ে পড়েছিল। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আরও কিছুটা সময় কেটে যায়। ধীরে ধীরে সমুদ্রের জল আবারও আগের পরিস্থিতিতে ফিরে আসে। এরই মধ্যে যাদের যা ক্ষয়ক্ষতি হওয়ার হয়ে গিয়েছিল, কিন্তু দেবযানীর বাড়ি পাকা হওয়ায় তাদের খুব একটা সমস্যা হয়নি। কিন্তু কয়েকদিন আগে থেকেই মাছ ধরতে না পারায় তাদের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ হয়ে উঠেছিল। এমনকি তাদের বাড়িতে খাবার মতো কিছুই ছিল না। মা, তুমি আজও রান্না করনি? তাহলে আমরা কি খাবো? তাহলে কি আমরা আজও শুকিয়ে থাকবো? জানি না রে মা, তবে কাছে একটিও টাকা নেই যে চাল ডাল কিছু কিনে নিয়ে আসবো। তোর মনোহর কাকার দোকানে যাচ্ছি, দেখি যদি উনি ধারে কিছু মাল দেন তাহলে নিয়ে আসবো। এই বলে হাতে খালি ব্যাগ নিয়ে দেবযানী মনোহরবাবুর দোকানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। দেবযানী বরাবরই মনোহরবাবুর মুদিখানার দোকানে বাজারহাট করত, তাই সে ভেবেছিল তাদের এই দুর্দিনে মনোহরবাবু তাকে ধারে কিছু মাল দেবেন। এরপর মনোহরবাবুকে গিয়ে বললে, কি এই দুর্যোগের সময় তোমার ধারে মাল চাইতে লজ্জা লাগে না? যাও যাও টাকা নিয়ে আসো, আমরা টাকা দিয়েই মাল পাচ্ছি না আর উনি আবার ধারে মাল নিতে এসেছে। বাবু, আমার উপর দয়া করো, আমার কাছে একটাও টাকা নেই। এখন যদি আমায় কিছু না দাও তাহলে আমাদের শুকিয়ে থাকতে হবে। আরে এ তো ভারী মুশকিল, আমি বললাম দিতে পারবো না তবু এসে কান্নাকাটি করছে।
যাও না যাও, সমুদ্রে খুব ইলিশ উঠেছে, কয়েকটি ধরে বিক্রি করলেই তো কড়কড়ে নোট পেয়ে যাবে, তখন আর কান্নাকাটি করতে হবে না, বুঝলে? এদিকে পরিশ্রম করবে না আর বন্যার অজুহাত দেখিয়ে বসে বসে খাওয়ার ধান্দা, যত সব। মনোহর বাবু ঠিকই বলছিল, সে বছর সমুদ্রে বহু ইলিশ মাছ এসেছিল, কিন্তু সরকারি নিষেধাজ্ঞা থাকার কারণে কেউ যেতে সাহস পাচ্ছিল না। কিন্তু দেবযানীর কিছু করার ছিল না, এরপরও যদি সে কিছু না করত তাহলে তারা শুকিয়েই মারা যেত। তাই সে প্রবল জলোচ্ছ্বাস উপেক্ষা করে বেশ কিছু ইলিশ মাছ ধরে সেগুলো নরেনবাবুর কাছে নিয়ে যায়। তখন, দেখো নরেনদা, বেশ বড় বড় সাইজের পেয়েছি, এক একটা 1 কেজির উপরে। বাহ, বর্ষায় ইলিশের সাইজ তো বেশ বড় বড় হয়েছে, এগুলো দেশের বাইরে পাঠালে বেশ মোটা টাকা পাওয়া যাবে। কিন্তু এগুলো আমায় টাকা দিয়ে কিনলে চলবে না, এর কাছ থেকে বিনামূল্যেই নিতে হবে। হ্যাঁ, সে তো ঠিকই আছে, কিন্তু এই বন্যার সময় কে মাছ খাবে বল, যেখানে সকলের বাড়িতেই মাছ আছে। সকাল থেকে কতজন তো আমাকে ফ্রিতে মাছ দিয়ে যাচ্ছে। নরেনদা, দয়া করে এরকম বলো না, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। এখন তুমি যদি আমার কাছ থেকে মাছ না কেনো, আমরা মা মেয়ে না খেয়েই মারা যাব। তাতে আমি কি করব? হ্যাঁ, একটা কাজ করতে পারি, তুই বরং মাছগুলো আমায় দিয়ে যা, দেখি অল্প দামেও যদি বিক্রি হয় তাহলে তুই কিছু টাকা পাবি। এক তো বাড়িতে খাওয়ার কিছু নেই, তার উপরে টাকা পাওয়ারও কোনো ঠিক ঠিকানা নেই। তার থেকে ভালো আমি এক কাজ করি, আমি মাছগুলো নগদে অন্য কোনো জায়গায় বিক্রি করার চেষ্টা করি। কি হলো, আবার কি চিন্তায় পড়লি? এই তো এক্ষুনি বলছিলি যে খাওয়ার টাকা নেই, তাহলে রেখেই যা, কিছু হলেও তো টাকা পাবি। দেখ, ভালো কথাই বলছি, বুঝেছিস? তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই নরেনবাবুর ফোনে কল আসে ও সে বলে, হ্যাঁ হ্যাঁ, বলুন দেবেন্দ্র বাবু। আরে না না, আপনাকে ঘোরাতে যাব কেন? আসলে জেলেরা নদীতে নামতেই পারছে না, আর যারা মাছ ধরছে তারা চড়া দাম চাইছে, বুঝেছেন? ধুর, ইলিশ এখন পুঁটি মাছ পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি যদি ইলিশ মাছ পাই তাহলে আপনাকে পাঠাবো, কিন্তু দামটা একটু বেশি হয়ে যেতে পারে। ওই ধরুন বড় সাইজের ইলিশ 2000 টাকা কেজি তো হবেই। নরেনবাবুর কথা শুনে দেবযানী আসল ব্যাপারটি বুঝতে পেরে যায়। আসলে নরেনবাবু খুবই চালাক ও লোভী মানুষ ছিল, আর সে বন্যার অজুহাত দেখিয়ে দেবযানীর কাছ থেকে ফ্রিতে মাছ নেওয়ার চিন্তা ভাবনা করছিল। দেবযানী এটা বুঝে গিয়ে নরেনবাবুকে মাছ না দিয়েই চলে আসে। তাকে বাড়িতে আসতে দেখে তার মেয়ে বুলটি বলে, মা মা তুমি এসে গিয়েছো, কিন্তু মা তুমি কিছু খাবার কিনে নিয়ে আসোনি কেন? তুমি তো জানো যে আমাদের বাড়িতে খাবার কিছুই নেই, এখন কি আমরা শুধু মাছ খাবো? হ্যাঁ, শুধু মাছই খেতে হবে, আর এটা খেতে পাচ্ছিস তাই ভাগ্যের। সামান্য কিছু তেল নুন আছে, কাল থেকে হয়তো মাছও ভাজতে পারবো না, কাঁচাই খেতে হবে। হে ঈশ্বর, আমাদের কি হবে কি জানি, 2 দিন পর আমরা হয়তো না খেয়েই মারা যাব। এই বলে কাঁদতে কাঁদতে দেবযানী ইলিশ মাছ ভাজতে থাকে। দেবযানী খুবই ভালো মাছ ভাজতে পারত, আর সেটা ইলিশ মাছ হওয়ায় তার গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়ে। দেবযানীর বাড়ি কয়েকটি হোটেল সংলগ্নই ছিল, আর বন্যার কারণে সেখানে আগত পর্যটকরা আটকে পড়েছিল। এরপর দেবযানীর ইলিশ ভাজার গন্ধ পেয়ে এক এক করে পর্যটকরা তার কাছে ইলিশ মাছ ভাজা কিনতে আসে ও তারা বলে, দিদি, দারুণ টেস্ট, এত টেস্টি বিগ সাইজের ইলিশ আমি কখনোই খাইনি, আর আপনার হাতে জাদু আছে মানতে হবে, আমরা এতদিন হোটেলে আছি এরকম মাছ ভাজা কখনোই খাইনি। হ্যাঁ দিদি, আজ থেকে আপনি প্রতিদিন আমাদের হোটেলে ইলিশ মাছ ভাজা দিয়ে আসবেন, না বললে কিন্তু চলবে না দিদি। সমুদ্র সৈকতে বেড়াতে এসেছি আর বর্ষায় ইলিশ খাবো না তাই কখনো হয়? এভাবেই সেদিন দেবযানীর মাছ ভাজা অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যায়। এর ফলে সেদিন তার ভালো টাকা উপার্জন হয়, এবং যাওয়ার সময় তারা আবারও দেবযানীর কাছে ইলিশ ভাজার অর্ডার দিয়ে যায়। অর্ডার পেয়ে দেবযানী খুবই খুশি হয়ে যায়, কারণ এখন তাকে আর কারোর কাছে গিয়ে অনুরোধ করতে হতো না, সে সরাসরি মাছ ধরতো ও সেগুলো ভেজে হোটেলে দিয়ে আসতো। এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। ধীরে ধীরে দেবযানীর ইলিশ ভাজার সঙ্গে সকলেই পরিচিত হতে থাকে, এবং দেবযানীর বিক্রি আরও বেড়ে যায়। এখন সে বিভিন্ন আইটেমের মাছ ভাজার একটি হোটেল খুলেছিল ও সে সেখান থেকে বিভিন্ন জায়গায় মাছ ভাজার অর্ডার সাপ্লাই করত। এভাবেই ধীরে ধীরে দেবযানী তার নিজের একটি আলাদা পরিচয় গড়ে তোলে ও সে হাসি খুশি ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে।
বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর প্রতিদিন এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।